সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তার আগে সবাইকে জানিয়ে নিচ্ছি যে যেহেতু করোনার একটি প্রকোপ সম্পর্কে আমরা শুনছি, বাট আসলে কি আমরা এটাতে আগের সিচুয়েশনের মতো 2020-এর যে কোভিডের সিচুয়েশনটি হয়েছিল, মহামারী আকারে ধারণ করেছিল, সেরকম ভীতিকর পরিবেশকে আদৌ তৈরি হচ্ছে কিনা, বা যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে আসলে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারছি কিনা, বা প্রপার ট্রিটমেন্টের মধ্যে কী কী বিষয়গুলো নতুন করে ইনক্লুড হচ্ছে, বা কোন বিষয়ে সতর্কতাটা আরেকটু নিলে হয়তো বা অন্যান্যদের মধ্যে এটা আরও বেশি ছড়িয়ে যাবে না, সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো। এখানে ভীতিকর পরিবেশে আসলেই কোনো কিছু নেই, কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে এবং কোন জায়গাটাতে সতর্ক হতে হবে এবং কোন রোগীদেরকে আসলে আরও বেশি করে সতর্ক হতে হবে, যেমন যাদের অন্যান্য কোমরবিড ফ্যাক্টর রয়েছে, যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, বা আগে থেকেই তারা কিছুটা ইমিউনো কম্প্রোমাইজড, আমরা যেটা বলি যে সহজে ইমিউনিটি অন্যান্যদের যেরকম সেরকমটা নেই, কিন্তু কিভাবে করব জিনিসগুলো বা পরিবারের সদস্যরা কিভাবে সতর্ক হব সেগুলো নিয়ে আজকে আমরা সার্বিকভাবে আলোচনা করব। এবং সেই সাথে যাদের অ্যাজমা এবং সিওপিডি আছেন তারা যে একটু ভালনারেবল সিচুয়েশন আছে সেটা নিয়ে আসলে আমরা কিভাবে ডিল করতে পারি সেই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে কথা বলবো। আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি করোনা সতর্কতা ও ফুসফুসের সুরক্ষায় করণীয়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভারকেয়ার হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে কারো যদি বাড়িতে করোনার কোনো সিচুয়েশন হয়ে থাকে, বা অ্যাজমা আছে, বা কি করতে পারে, বা সিওপিডি আছে, তার কি করোনা হতে পারে কিনা, এই যে বিষয়গুলো অনেক সময় আমাদের কিছু মিথ আর ফ্যাক্ট থাকে, কিছু ভুল ধারণা থাকে, বা কিছু ভ্রান্তি থাকে, এগুলো নিয়ে কিন্তু সরাসরি ফোন করে কথা বলতে পারবেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শ্রুতি এসে জয়েন করার জন্য। ধন্যবাদ ডক্টর মলি, আপনাকে এবং বাংলা ভিশনের দর্শক শ্রোতাকে। আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে আমরা একটু করোনা নিয়ে কথা বলবো, এবং অবশ্যই সেটার সাথে একটা কথা বিষয় যে আসলে ভীতিকর পরিবেশ না, আমরা কিভাবে আসলে এটাকে মোকাবেলা করতে পারি, আরও স্ট্রংলি করতে পারি, সেই ব্যাপারে আজকাল আমরা আলোকপাত করতে চাচ্ছি। স্যার, যেহেতু আমরা মানে আপনার প্র্যাকটিস এরিয়াটাকে একটু ধরতে চাচ্ছি, যে অন্যান্যদের বিষয় না, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন যে এরকম পেশেন্ট আমরা পাচ্ছি কিনা, বা কি ধরনের লক্ষণ উপসর্গ নিয়ে আসছে। আমরা তো প্রতিদিনই পেশেন্ট পাচ্ছি, সেটা রেসপিরেটরি ইনফেকশন নিয়ে, যেমন ঠান্ডা, হাঁচি, কাশি, অ্যালার্জি, কখনো বা জ্বর, এগুলো সবসময় আমাদের আসে। রেসপিরেটরি পেশেন্টগুলো যেটা ওপিডিতে আসে তার একটা অংশ যে কোনো সময় সারা বছরই আসে, কিন্তু এগুলোর মধ্যে করোনা ছাড়াও আসে, এটা সবসময় আসছে। এবং এটার মধ্যে একটা অংশ থাকে যারা ডিফারেন্ট টাইপ অফ ভাইরাল ইনফেকশন নিয়ে আসে, সেটা এখন ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস হতে পারে, প্যারামিক্সো ভাইরাস হতে পারে, রাইনো ভাইরাস, বিভিন্ন টাইপের। এবং পরবর্তীতে গত লাস্ট 2 ইয়ার্সে 2022-এ যে ওমিক্রন ওয়েবটা আসলো, এরপর থেকে 22, 23, 24 যে সময়টা গেল, এই সময়ে একটা পর্যায়ে এসে তো করোনা টেস্টটা আর রুটিনলি করা বন্ধ হয়ে গেল, কিন্তু এটা স্পোরাডিক্যালি আমাদের সোসাইটিতে ছিলই, যেগুলো অন্যান্য ভাইরাসের মতোই ইনফেকশন হয়, এবং অটোমেটিক্যালি আওয়ার বডি ইমিউন সিস্টেম যেহেতু এদেরকে চিনে ফেলেছে, তখন আর এরা কিন্তু আর নভেল ভাইরাস নেই। নভেল ভাইরাস তখনই বলা হতো যখন সে নিউ ভাইরাস ছিল, এরপরে যখন বডি এটাকে চিনে ফেললো, এটার এগেনস্ট ইমিউনিটি তৈরি করে ফেললো, তখন আর নভেল থাকলো না, এটা ওল্ড ভাইরাস টাইপ, এবং এই ভাইরাসের মতো এইগুলো চলতেছিল। তো এখন করোনা ভাইরাসের যে প্রবলেমটা হলো যে কোভিড-19 যেটা SARS-CoV-2, এখানে এই ভাইরাসটা তো আমরা জানি এটা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, যেটা আমরা এই আরএনএ ভাইরাস একটা হলো এটা মিউটেশন হয়, অন্য ডিএনএ ভাইরাসের চেয়ে এটার মিউটেশনটা বেশি হয়, এবং বরাবরই এটা বিভিন্ন সময়ে এই ওমিক্রন থেকে মিউটেন্ট হয়ে ভ্যারিয়েন্ট, সাব ভ্যারিয়েন্ট অনেক তৈরি হচ্ছে, এবং সারা পৃথিবীতে এটা ঘটছে। এটা কিন্তু ওই যে 20-এর পর থেকে হচ্ছেই, এবং সেটা তেমন কোনো আমাদের পয়েন্ট ক্যারি করে নাই, যেহেতু এটা তেমন কোনো সিভিয়ারিটি আর আমরা দেখছি না, অন্যান্য যে কোনো সিজনাল ফ্লুর মতো চলতেছে। রিসেন্টলি এখন এটা আবার কনসার্ন আসলো যখন দেখা গেল যে কিছু পেশেন্ট বিভিন্ন জায়গায় ডিফারেন্ট টাইপ অফ রেসপিরেটরি সিমটম নিয়ে শুরু করলো, এবং মর্টালিটিও কিছু হয়েছে বিভিন্ন জায়গায়। তখন এটা কনসার্ন আসার পরে যখন এটা ডিটেকশন আসলো, তখন আমরা এটার অস্তিত্ব কিছু সাব ভ্যারিয়েন্টের পেলাম। আমাদের এভারকেয়ার হসপিটালে যখন আমি যে পেশেন্টগুলো ভর্তি হলো, তার মধ্যে আমরা এই রুটিনলি আমরা তো আগে একটা পর্যায়ে যে পেশেন্টগুলো অ্যাডমিটেড হয়, বিশেষ করে অ্যাডমিটেড সিভিয়ার রেসপিরেটরি সিমটম নিয়ে বা সার্জারিকে রেফারেন্স, তাদের কিন্তু আমাদের কোভিড টেস্ট করতেই হয়, এটুকু আমরা করি, এটা আমাদের রুটিনলি গত 2 ইয়ার্স করা হয়েছে। যেটা মাঝে অনেক সময় দেখা গেল খুব স্পোরাডিক্যালি 1-2টা পাওয়া গেল, কিন্তু গত 6 মাসে আমরা বেশ কিছু কেস আমরা পাচ্ছি যেটা আগের চেয়ে অনেক বেশি।
কোভিড পজিটিভ টেস্ট আসতেছে। স্যার এই ভ্যারিয়েন্টগুলো আসলে কি আসছে বা কোন ভ্যারিয়েন্টগুলো? হ্যাঁ, এই সেটা নিয়ে কথা যে এই ভ্যারিয়েন্টগুলো আমাদের বাংলাদেশে যে ভ্যারিয়েন্টটা প্রথম যেটা আসলো XFC XFX, এই যে ভ্যারিয়েন্টগুলো এটা পাওয়া গেল এপ্রিলের দিকে চিটং মেডিকেলে প্রথমে এটা ডিটেক্ট হয় এবং এই জুন মাসে প্রথমে এটা আইইডিসিআর বাংলাদেশে এটা ডিটেক্ট করে ভ্যারিয়েন্টগুলো, যেগুলো ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টগুলো। আর একটা হলো যেটা NB181, এটা সারা ওয়ার্ল্ডেই এটা এই জানুয়ারি মাসের প্রথম থেকে চায়না থেকে এটা মিউটেড ভ্যারাইটি বেরিয়ে হয় এবং প্রায় 20 কান্ট্রিতে এখন পর্যন্ত এটা এই NB181 যে সাব ভ্যারিয়েন্ট অফ ওমিক্রন এটা কিন্তু চলে আসছে। এগুলোর ভিরুলেন্সি ততটা বেশি না, কিন্তু এই যে ভ্যারিয়েন্টগুলোর কথা বললাম কিন্তু এরা ট্রান্সমিসিবল আদার দেন প্রিভিয়াসগুলোর চেয়ে বেশি ট্রান্সমিট করতেছে, দ্রুত এটা ছড়াচ্ছে। এই জন্যই এটা একটু প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই, সচেতনতা প্রয়োজন, যাতে এখানে যেহেতু ছড়াচ্ছে এবং সিমটম আগের চেয়ে একটু বেশি দেখা যাচ্ছে, কাজে সকলকে সেই রেসপিরেটরি টিকেট যেগুলো আমরা দিয়েছিলাম যে আবার মাস্ক ব্যবহার করা এবং হ্যান্ড হাইজিন এগুলো মেনটেন করার জন্য আমরা এখন স্ট্রিক্টলি পেশেন্টদেরকে আমরা অ্যাডভাইস করছি। এবং বিশেষ করে আমাদের এভারকেয়ার হসপিটালে আমরা আমাদের রেসপিরেটরি অ্যান্ড ইন্টারনাল মেডিসিন ওপিডি যেটা ওপিডি ক্লিনিক, সেখানেই মূলত এই রোগীগুলো বেশি আসে। সেখানে আমরা একটু রেস্ট্রিকশন করছি যে আমরা পেশেন্টদেরকে সবাইকে মাস্ক পরতে আমরা উদ্বুদ্ধ করছি। স্যার অনেক ধন্যবাদ। এখন স্যার যেটা আপনি বললেন যে রেসপিরেটরি কিছু প্রবলেম নিয়ে কিন্তু আসছে পেশেন্টরা, কিন্তু করোনা হচ্ছে কিনা বা হয়েছে কিনা ওই পেশেন্টগুলো, সেটার জন্য কি আমরা আলাদা কোনো লক্ষণ উপসর্গ তাদের মধ্যে দেখতে পাই কিনা? যখন টেস্ট করে বের হয় যে হ্যাঁ কনফার্ম যে তার করোনা হয়েছে, তখন কি আমরা খেয়াল করি কিনা যে তার এই ধরনের ইয়েগুলো বেশি ছিল বা সিমটমসগুলো বেশি ছিল? সিমটম কিন্তু প্রায় সেম, যেমন তাদের সর্দি, হাঁচি, জ্বর, গা ব্যথা, গলা ব্যথা বা মাথা ব্যথা, এই কয়েকটার মধ্যেই মোটামুটি সীমিত। আগে যেমন আমরা জিআইটি সিমটম পেতাম বা আমরা স্মেলের পর, এগুলো তেমন একটা তেমন পাচ্ছি না আমরা। হ্যাঁ, মূলত ওই ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসের যে সিমটমগুলো ইনফ্লুয়েঞ্জা হলে যেমন পাই সেগুলো আমরা পাচ্ছি, কিন্তু পেশেন্টের আমাদের মনে হচ্ছে যে তাদের সিমটমটা একটু ডিফারেন্ট অন্যদের থেকে, এবং তাদের হিস্ট্রি আছে, রিসেন্ট ট্রাভেল হিস্ট্রি অথবা কন্ট্যাক্ট উইথ দ্য পারসন কামিং ফ্রম দ্য অ্যাব্রোড, এই মানুষগুলোর সাথে যাতে তাদের কন্ট্যাক্ট আছে এবং তার এইরকম সিমটম নিয়ে আসছে, তাদেরকে আমরা বেশি সাসপিশন চিন্তা করে তাদের টেস্ট করাচ্ছি এবং টেস্ট করাতে গেলে তাদের মধ্যে থেকে কাউকে আমরা একটা পজিটিভ পাচ্ছি। এমনও হয়েছে যে এগুলো পেশেন্ট অন্য প্রবলেম নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, ইমার্জেন্সিতে আসার পরে তো সাধারণত আমরা সাসপিশিয়াস কেসগুলোতে আমরা পাঠিয়ে দিই, যে আমরা রেসপিরেটরি প্যানেল পাঠিয়ে দিই। রেসপিরেটরি প্যানেল মধ্যে করোনা সহ অন্যান্য ভাইরাসগুলোর প্যানেলগুলো চলে আসে, সেটার মধ্যে আমরা তখন পেয়ে যাচ্ছি যে তার কোভিড পজিটিভ এরকম আসতেছে, বা অন্য আইসিইউতে পেশেন্ট সরাসরি এসে ভর্তি হয়ে গেছে ইমার্জেন্সির মাধ্যমে, তারপরে যখন পরের দিন রিপোর্ট আসলো তার রেসপিরেটরি প্যানেল, সেখানে এমন পাওয়া যাচ্ছে। স্ট্যাটিস্টিক্সে যদি স্যার শেয়ার করেন যে খুব কি বেশি পাচ্ছেন কিনা এরকম? না, এটার পরিমাণ খুব বেশি না সারা বাংলাদেশে এখন পর্যন্ত। গত আমরা আজকে হচ্ছে 25 যে রিপোর্টটা গতকালকে আসছে, তার মধ্যে প্রায় 500+ কেস এখন পর্যন্ত বাংলাদেশে ডিটেক্ট হয়েছে, এবং মর্টালিটি যদি আমরা বলি সেটাও only 19 of them, these all are elderly people এবং comorbid factor. আমরা comorbid ফ্যাক্টরের সাথে যাদের করোনা হচ্ছে তাদেরই যে আসলে বেশি সমস্যাগুলো হচ্ছে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ তাদের আসলে সতর্ক হতে হবে বেশি। আমরা পরের অনুষ্ঠানের পরের অংশে এটা আলোচনা করছি যে কোমরবিড ফ্যাক্টরে কারা কারা পড়ছেন এবং তাদেরকে কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তাদের ফ্যামিলি মেম্বারের। এখানে যারা সাইটে যেহেতু সবসময় আমরা রেসপিরেটরি পেশেন্টদেরকে বেশি পেয়ে থাকি করোনাতে আসে, অ্যাজমা যাদের আছে, অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার অ্যাজমা আছে এবং অনেক বছর ধরে সে ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে আসলে করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে? যদি বেশি থাকে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? সিম্পল, যেমন যাদের অ্যাজমা নাই, অ্যাজমা বা সিওপিডি নাই, এই মানুষগুলোর যখন কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন, সেটা কোভিড অর নন কোভিড, ডিফারেন্ট টাইপ অফ ভাইরাল ইনফেকশন, তখন আমরা দেখি এই পেশেন্টগুলো উইদিন 7 days তাদের সিমটমগুলো ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে এবং সবগুলো সিমটমই চলে যাচ্ছে। কিন্তু যাদের অ্যাজমা এবং সিওপিডি আছে তাদের যখন এই ইনফেকশনগুলো হচ্ছে, তাদের কিন্তু এই সিমটমগুলো প্রায় 3 weeks পর্যন্ত পারসিস্ট করতেছে, বাট প্রলংগেশন হচ্ছে, এটা এর অবজারভেশন মূলত। সো এইগুলোর মধ্যে যেহেতু অ্যাজমার চেয়ে সিওপিডি পেশেন্ট, যাদের এন্ড স্টেজ সিওপিডি আছে এবং সাধারণত এল্ডারলি পিপলই হয়, এরা এই পেশেন্টগুলো মোর ভালনারেবল হচ্ছে এবং তাদের যেহেতু বডিতে আমাদের অক্সিজেনেশনটাই কম থাকে, কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি থাকে ন্যাচারালি সিওপিডি পেশেন্টদের, এন্ড স্টেজ সিওপিডিতে আরও তাদের ব্রিদিং প্রবলেম থাকে। এই পেশেন্টগুলো যদি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং এয়ারওয়েতে এই কোভিড ভাইরাসগুলো, করোনা যেটা মোস্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে
ট্র্যাক্টকে বেশি বেছে নেয়। এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি এমনিতে তাদের এই এয়ারওয়ে ক্যালিবারটা কমে আসে সিওপিডি পেশেন্ট, সেখানে আবার মিউকাস প্রোডাকশন হচ্ছে এবং সেখানে যদি আবার ফার্দার ইনফেকশন হয় তাহলে খুব শ্বাসকষ্ট নেওয়া হয় এবং অনেকগুলো পেশেন্ট খুব সিভিয়ার কন্ডিশন নিয়ে এবং তাদেরকে আইসিইউতে ভর্তি করতে হয়। সো এই কোমরবিডিটি পেশেন্টগুলোর ক্ষেত্রে এই কশাসনেস তাদের ক্ষেত্রে এই রেসপিরেটরিকে মেনটেন করা মোর নিডেড দেন দ্য নর্মাল পপুলেশন। স্যার আমাদের যে নতুন ভ্যারিয়েন্টে মানে আমরা পাচ্ছি যেটা দিয়ে করোনা হচ্ছে এখন, সেটার কি কোনো নির্দিষ্ট আলাদা কোনো সাইন সিমটমস আছে কিনা, বা আগের মতো কি একই রকম কিনা, বা ডিফারেন্ট কোনো কিছু আসছে কিনা? এগুলোর কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে একটু বডি এক, হেডেক, এই দুটো একটু আমরা বেশি গা ব্যথা এবং মাথা ব্যথা। আমরা কিছু পেশেন্টকে যেমন যখন অনেক পেশেন্ট আসলো আমার কাছে যে ওটিতে তাদের মেইন একটা সিমটম ছিল জ্বরের সাথে গা ব্যথাটা অনেক বেশি, এত বেশি যে তখন তাকে চিকুনগুনিয়া বা আমরা এরকম চিন্তা করে দেখা গেলো সেই টেস্টগুলো নেগেটিভ আসছে, কিন্তু পরবর্তীতে কোভিড পজিটিভ এটা আমরা পেয়েছি আর কি। সো এটা একটা বলা যেতে পারে অল্প, আমরা যেহেতু এখনো ম্যাসিভ আকারে হয় নাই, যে কয়টা পেয়েছি তার মধ্যে এটা পাওয়া যাচ্ছে যে তাদের অনেকের বডি এক এবং মায়ালজিয়া এগুলো বেশি থাকতেছে। এবং অনেক ক্ষেত্রে জ্বরটা খুব বেশি না, খুব শর্ট অ্যাক্টিং, একদিন জ্বর হয়েছে বা জ্বরটা নট সিগনিফিকেন্ট, কিন্তু হয়তো মাপলে পাওয়া যেত, মাপেও নাই এরকম হচ্ছে, কিন্তু তার বডি একটা এরকম থাকতেছে, এরকম আমরা পাচ্ছি। এখন স্যার যাদের করোনা হয়ে গিয়েছে তাদেরকে আমরা আসলে নর্মাল ট্রিটমেন্ট ছাড়াও, মানে তার তো যদি তার কোনো ধরনের কোনো প্রবলেম থাকে সেগুলোর ওষুধ তো সে খাচ্ছেই, সেটা ছাড়া আমরা করোনাতে এই প্যারাসিটামল ছাড়া বা এই জাতীয় ওষুধ ছাড়া আর কি ধরনের ওষুধগুলো? না, এখন করোনার ক্ষেত্রে তো আমরা যে প্রোটোকলে আমরা যে ওষুধগুলো ব্যবহার করছি রেমডেসিভির যেটা, এবং সেটা এখনও আমরা যে পেশেন্ট অ্যাডমিটেড পেশেন্টগুলোকে আমরা কিন্তু এটা দিচ্ছি, রেমডেসিভিরটা ফর 5 days এটা দেওয়া হয়। এছাড়া আমরা অন্য যে অ্যান্টিভাইরাল অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি পেশেন্টগুলোকে যখন ডিটেক্টেড হচ্ছে এবং অলরেডি 5 দিন হয়ে যায়, 5 days ক্রস করে যায়, তারপর অ্যান্টিভাইরাল দেওয়ার কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু যাদের জ্বরটা যদি জ্বর মাত্রা অনেক বেশি থাকে এবং প্রথম দিনেই আমরা যদি ডায়াগনোসিস হয়ে যায় যে তার ফার্স্ট বা সেকেন্ড ডেতে তার কোভিড পজিটিভ আসছে, সেক্ষেত্রে আমরা ওরাল প্যাক্সোভির যেটা বেক্সলোভির আমরা তিনটার কম্বিনেশন যেটা, এইগুলো আমরা কিন্তু যোগ করতেছি এবং এটা দেওয়া যাচ্ছে। এবং যে পেশেন্টগুলো অ্যাডমিট হচ্ছে তাদেরকে তো বললাম আমি যে তাদেরকে আমরা রেমডেসিভির দিচ্ছি, পাশাপাশি সাধারণ যেগুলো প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন এই জিনিসগুলো প্রয়োজন হয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা এই পেশেন্টগুলো অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, চেস্ট এক্সরে ফাইন্ডিংস এবং ব্লাড কাউন্ট এগুলো দেখে অ্যান্টিবায়োটিক অ্যাড করতে হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু আমরা অ্যাজমার বিষয়টি একটু আসছিলাম যে আমরা সবসময় অ্যাজমাটা নিয়ে কথা বলি এই সময়টাতে, বাট এই যে সিজনাল যে চেঞ্জেসগুলো হচ্ছে, যে গরম থেকে ঠান্ডা, আবার ঠান্ডা বলতে আসলে বৃষ্টির যে আবহাওয়াটা, এই পরিবেশগত চেঞ্জের কারণে অ্যাজমার পেশেন্টদের কি বাড়তি কোনো সতর্কতা নেওয়া উচিত কিনা? অবশ্যই, যে আমাদের অ্যাজমা অ্যাগ্রাভেশনের একটা মূল কারণ হচ্ছে চেঞ্জ অফ ওয়েদার, চেঞ্জ অফ টেম্পারেচার। অনেকে হয়তো শুধু ঠান্ডা ঠান্ডা বলে, অ্যাজমা মানে ঠান্ডা মনে করে, ঠান্ডা লাগলো তো অ্যাজমা হয়েছে, ঠান্ডা নাই তো অ্যাজমা নাই, গরমের সময় মনে করে। বাট রিভার্স ইজ ট্রু। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা শীত প্রধান দেশে থাকছে তাদের শীতের সময় দে আর ফাইন, এবং আমাদের দেশেও আমাদের যে অবজারভেশন, আমাদের দেশে তো শীতে খুব শর্ট অ্যাক্টিং এবং খুব বেশি টেম্পারেচার ফল করে না। এই সময় যে ইয়েটা হয়, অ্যাজমা অ্যাগ্রাভেশন হয়, এক্সাজারেশন হয়, তার চেয়ে কিন্তু এখন যে টেম্পারেচার বেশি, আমরা যারা এসি এবং নন এসি হয়তো রুমে থাকা হলো বা অফিসে থাকা হচ্ছে, তার একটা অ্যাজমার পেশেন্ট সে এসির মধ্যে আছে, যেই এটার বাইরে বের হলো একটা, তখনই সাডেনলি চেঞ্জ অফ টেম্পারেচার প্রায় 10-20 ডিগ্রি টেম্পারেচার তার ডিফারেন্ট হয়ে যায়। তো আমরা অ্যাজমা অ্যাগ্রাভেশন আমরা জানি এটা বেসিক্যালি যে চেঞ্জ অফ টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস সাডেন ফল অর রেজ, এটা কিন্তু অ্যাজমা ওটাকে ইভোক করে। মানে আমাদের অ্যাজমার পেশেন্টের মেইন বেসিক প্যাথোলজি হচ্ছে ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস বা শ্বাসনালীর সংবেদনশীলতা, সে সারা জীবনের জন্য, এবং এটা ইনহেরিটেডলি গঠনগতভাবে পেয়ে থাকে। এই পেশেন্টের এই সংবেদনশীল শ্বাসনালীকে ইরিটেট করা বা এটাকে স্টিমুলেট করা, প্রভোগ করার অন্যতম একটা উপায় হচ্ছে সাডেন ফল অর সাডেন রেজ অফ টেম্পারেচার। সো এখন যেহেতু আমি যেটা বললাম যে টেম্পারেচার রুমের এবং রুম টেম্পারেচার এবং আউটডোর টেম্পারেচার, ইনডোর অ্যান্ড আউটডোর টেম্পারেচার মধ্যে ফারাক অনেক, কাজে কেউ ইনডোর থেকে আউটডোর গেলে অনেক সময় তার চান্স থাকতেছে, সেই ব্যাপারটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং এই পেশেন্টগুলো আমরা যেমন অ্যাডভাইস করি দিনের বেলা যখন প্রচণ্ড তাপ থাকে না বাইর হয়, সন্ধ্যার পরে সে বাইর হলো আউটডোর অ্যাক্টিভিটিগুলো সে চালাতে পারে। এছাড়া এই সিজনগুলোতে যখন আমাদের এখন রেইনি সিজন আসছে, রেইনি সিজনে অবশ্যই এখানে একটু ডাস্ট কিছুটা কম থাকবে, কিন্তু এর আগে যখন ডাস্ট এরিয়া ছিল, বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্ক, এগুলো তো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরের মধ্যে পড়ে, ইরিটেন্ট হিসাবে, এগুলো এটাকে করে।
সো আমরা এখন এই টেম্পারেচার চেঞ্জ এবং এগুলোকে আমরা যেন অ্যাডভার্স সিচুয়েশন আমাদেরকে না পড়তে হয় অ্যাজমাটিক এয়ারওয়েটাকে, সেটা আমাদের প্রিভেন্ট করতে হবে। পাশাপাশি এখন যদি পাবলিক গ্যাদারিং, এখন যেহেতু আমাদের আবার একটা ইনফেকশন আমরা একটু আগে কথা বলতেছিলাম যে হচ্ছে, এবং পাবলিক গ্যাদারিং এবং যে কোনো পাবলিক প্লেসে গেলে তাকে মাস্ক পরে এটা নিজেকে প্রোটেক্ট করার একটা উপায় থাকবে অ্যাজমা পেশেন্টদের। এছাড়া অ্যাজমার যে রেগুলার মেডিকেশনগুলো আমরা দিয়ে থাকি সেইগুলোকে সে এখন আর স্ট্রিক্টলি রেগুলার মেডিকেশনগুলো সে চালিয়ে যাবে, যেটা তার এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসটাকে কন্ট্রোলের জন্য আমরা প্রিভেন্টার মেডিকেশনগুলো দিই, এবং রিলিভার যেটা যখন প্রয়োজন সেটা করবে। এগুলো এখন তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা স্যার ভালনারেবল পেশেন্টগুলোর কথা কিন্তু বলছিলাম যে করোনার ক্ষেত্রে যাদের একটু মানে কোমরবিড ফ্যাক্টর আছে, এর মধ্যে যদি আমরা অ্যাজমা সিওপিডি পেশেন্ট ছাড়া অন্যান্যদেরকে ধরে থাকি, তখন কি স্যার তাদেরকে এক্সট্রা মেজার যে নিতে হবে তার ফ্যামিলি মেম্বারদের কি আসলে করা উচিত, বা প্রিভেন্টিভ কোনো মেজারমেন্ট নেওয়া যায় কিনা, বা কোনো প্রিভেন্টিভ মেডিসিন কি আমরা নিতে পারি কিনা? না, এখন যেগুলো অ্যাজমা ছাড়াও আরও তো অন্য পেশেন্টগুলো আছে যাদের কোমরবিডিটি, বিশেষ করে হাইপারটেনশন, ডায়াবেটিস, সিকেডি এবং কার্ডিয়াক ডিজিজ, এই তো ইল্ডারলি পিপুলের এই চারটে খুব কমনলি থাকে। কাজে এই মানুষগুলো তাদের এখন ওয়েল কন্ট্রোল, যেমন একটা পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটাকে ওয়েল কন্ট্রোল রাখাটা হচ্ছে যে কোনো ট্রিটমেন্টের পূর্ব শর্ত। কারণ ডায়াবেটিসটা যদি আনকন্ট্রোল হয়ে যায় তখন কিন্তু সে অনেক ভালনারেবল হয়, বিশেষ করে ইনফেক্টিভ ডিসঅর্ডারগুলোতে। তো ইমিউনিটিও তো যেমন চেঞ্জ হয়। সো ওয়েল কন্ট্রোল অফ ডায়াবেটিস এটা তাকে করতে হবে। আর যাদের কার্ডিয়াক ডিজিজগুলো আছে তাদের কিন্তু কার্ডিয়াক মেডিকেশনগুলো তো সে যেভাবে চলতেছে সেভাবে চালা যাবে। আর আমাদের সিওপিডি পেশেন্টগুলো তো যারা আছে, সিওপিডি পেশেন্টগুলোকে আমরা যদি মনে করি এই পেশেন্টগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক একটা, যদি ইনফেক্টিভ এক্সাজারেশন মনে করি অ্যান্টিবায়োটিকটা শুরু করব। আর তাদের জন্য বিশেষ করে এই ইল্ডারলি পিপুল যারা, তাদেরকে তো আমরা ইয়ারলি ভ্যাকসিনেশন, সেগুলো সিওপিডি পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট সবাইকে আমরা ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু শট ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন এবং নিউমোনিয়া ওয়ান্স ইন লাইফ ভ্যাকসিনেশন এবং কিছু ওরাল ফর্মে ভ্যাকসিনেশন পাওয়া যায়, যেগুলো আমাদের ইমিউনিটিকে, বিশেষ করে রেসপিরেটরি ইমিউনিটিকে বাড়াতে হেল্প করবে। এটা কিন্তু তাদেরকে চালিয়ে যেতে হবে। সেকেন্ড হচ্ছে পেশেন্টের, আমাদের জানি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশনটা হচ্ছে সবচেয়ে কমনেস্ট ইনফেকশন, যেহেতু আমরা যে নেচারে বসবাস করছি এখানে লট অফ অর্গানিজম ইন দ্য ইয়ার, যেটা আমরা দেখতে পাই না। এইগুলো আমাদের শরীরে ঢোকার উপায় হচ্ছে আমাদের শ্বাসনালীর সাথে, শ্বাসের সাথে ঢুকে যায়। তো যাদের আমাদের নাকের মধ্যে তাহলে আমরা তো আগেই বলে থাকি যে নাকের মধ্যে আল্লাহ তাআলা একটা অন্যতম একটা ব্যারিয়ার সিস্টেম তৈরি করে দিয়েছে, যেটা এই বাতাসটাকে ফিল্টার করে, হিউমিডিফাইড করে, ওয়ার্মিং করে, ডিসইনফেকশন করে, আমাদের শ্বাসনালীতে কোনো কিছু যেতে দেয় না যতক্ষণ পর্যন্ত এইগুলো ঠিক থাকে আমাদের। কিন্তু যাদের অ্যালার্জিক প্রবলেম আছে অথবা ইল্ডারলি পিপুল, ওবেস পিপুল, এরা কিন্তু একটু ঘুমায় গেলে দেখা যাবে মাউথ ব্রিদিং করে। সো মাউথ ব্রিদিং করলে তখন এই বাইপাস হয়ে যাচ্ছে এয়ারটা, তখন আমরা নাকের যে ব্যারিয়ার এটাকে আমরা বাইপাস করে গেলাম, তখন সহজে তাদের রেসপিরেটরি একটা ইনফেকশন হতে থাকে। সো এইগুলোকে একটু কনসার্নে রাখতে হবে যাতে মাউথ ব্রিদিং না হয়। সেটার জন্য যে কাজগুলো করা প্রয়োজন, যেমন ওবেসিটি থাকলে ওবেসিটিকে কন্ট্রোল করা একটা ইম্পর্টেন্ট থিং। ওবেসিটি কন্ট্রোল করলে কিন্তু এটা আসবে কন্ট্রোল। আর দরকার যাদের অ্যালার্জিক প্রবলেম আছে তারা নাজাল স্প্রে ইউজ করবে, কন্ট্রোল অফ দ্য অ্যালার্জেন্স ইন দ্য রুম, এগুলো করে আমাদের এয়ারওয়েটাকে থেকে প্রোটেক্ট করতে হবে। কারণ আমাদের এই ইনফেকশনগুলো, সেটা আমরা কোভিড বলি, নন কোভিড বলি, ভাইরাল ইনফেকশন, মোস্ট অফ দি ইনফেকশন কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে হয় আমাদের এই এয়ারওয়ে মাধ্যমে। সেটাকে যদি আমরা এনাফ কম্পিটেন্ট রাখতে পারি, ফাইট করার মতো অ্যাবিলিটি রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ইনফেকশন কম হবে। স্যার, যেহেতু আমরা মানে অনেকগুলো কথা বললাম যে করোনা রিলেটেড, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে তাদের ভালনারেবল সিচুয়েশন আছে, তারা যদি অনেকগুলো মেজারমেন্ট নিয়ে রাখে তাহলে কিন্তু করোনার সিচুয়েশনটা থাকলেও সেটা দিয়ে আসলে মরবিডিটি সিচুয়েশন, মানে মৃত্যু বা এই ধরনের ফেটাল সিচুয়েশনগুলো তৈরি হবে না। এখন আমরা অনেক সময় দেখা যায় যে অ্যাজমা বা সিওপিডি পেশেন্টদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমি যদি স্মোকিং বন্ধ করে দিই তাহলে কি আমি আবার আগের অবস্থায় ফেরত আসবো কিনা, বা আমার সিওপিডি ঠিক হয়ে যাবে কিনা। এটা যদি একটু অনেকের কনফিউশন ক্লিয়ার করেন যে এই যে স্মোকিং করা বা সিওপিডি পেশেন্ট যারা আছেন বা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের ক্ষেত্রে আসলে আমরা এই করোনার সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারি? আপনি যেহেতু বললেন ইয়ারটা নিয়ে, সিওপিডি এবং স্মোকিং নিয়ে, আমরা এটার ব্যাপারে তো কনসেনসাস, এবং আমরা তো 100% আমরা সকলে বিশ্বাস করি যে স্মোকিং আমাদের এয়ারওয়েটাকে নষ্ট করে দেয়, ধ্বংস করে, এবং এয়ারওয়ের জন্য সবচেয়ে রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্মোকিং। পাশাপাশি এখন যে কনসার্নটা সারা ওয়ার্ল্ড ওয়াইডে বেশি দেখা গেল যে আমরা স্মোকিংটাকে অনেকটা কন্ট্রোল নিয়ে আসার পরেও তাদের এয়ারওয়ে যে ইনফ্লেমেশন এবং সিওপিডি রেট কিন্তু কমছে না। সেটা দেখা গেল তখন এয়ার পলিউশন
টেকিং এ বিগ রোল এয়ার পলিউশন, বিশেষ করে যে সমস্ত সিটিগুলো, এটা তো মার্ক করা আছে কোন সিটিতে কত ধরনের এয়ার পলিউশন, এবং সেখানে তাদের এয়ারওয়ে ইনফ্লেমেশন এবং সিওপিডির মাত্রাটা অনেক বেশি হবে। আর যে মানুষগুলো যাদের আগে থেকে অ্যাজমা অলরেডি আছে, অ্যাজমা কিন্তু একটা ইনহেরিটেড কন্ডিশন যেটা ছোট থেকে মানে আর্লি চাইল্ডহুড থেকে সাধারণত ডিটেক্টেড হয়, সেটা স্মোকিং আর নন স্মোকিংয়ের সাথে রিলেটেড না। এনভায়রনমেন্টাল পলিউশন তো সবাইকে ভোগ করতে হয়। এই মানুষগুলো যখন আস্তে আস্তে বড় হচ্ছে, দে আর ফেসিং দ্য এনভায়রনমেন্টাল পলিউশন, তাদের এয়ারওয়েতে প্রবলেম হচ্ছে। আবার এই মানুষটা যখন 18 বা 20 হয়ে গেল, সে স্মোকিং শুরু করলো, অ্যাজমা পেশেন্টটা তার এয়ারওয়েটা আরও ভালনারেবল হয়ে গেল। তখন অনেক ক্ষেত্রে আমরা এটাকে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, যখন তার সিওপিডিটা ডেভেলপ করছে 40-45 এসে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ বলতেছি। হ্যাঁ, এইগুলো সব কিছু মিলে তাদের এয়ারওয়ে প্রোটেকশনটা অনেক কমে যাচ্ছে এবং দে আর মোর ভালনারেবল টু ইনফেকশন অ্যান্ড আদার ডিজিজ কন্ডিশন। আর যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক করে, বিশেষ করে যারা ডাস্ট রিলেটেড, যেমন ব্রিক ফিল্ডে যারা কাজ করে, ধরেন যারা স্যান্ড নিয়ে কাজ করে, কনস্ট্রাকশনে কাজ করে, যারা এই যেগুলো বা কটন ইন্ডাস্ট্রি বা এইগুলোতে কাজ করে, জুট ইন্ডাস্ট্রি কাজ করে, তাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টে যদি আমাদের যে হেলথ মেনটেন হাইজিনগুলো মেনটেন করার জন্য যে তাদের পিপিই যেগুলো ব্যবহার করা হয়, এগুলো যদি না করে, তা কিন্তু দে আর অলওয়েজ ফেসিং আর দে আর অলওয়েজ এক্সপোজিং টু দিস ডাস্ট পার্টিকল দ্যাট গো টু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের এয়ারওয়ের মাধ্যমে চলে যাচ্ছে। এবং এয়ারওয়ের মাধ্যমে চলে গেলে সেটা কি করে, আমাদের এয়ারওয়েতে আস্তে আস্তে লাংসের ডিপোজিট হয় এবং গ্র্যাজুয়ালি ইট মে লাংসটাকে আস্তে 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 এটাকে কনসেন্ট্রেট করে ফেলে, লাংসটাকে হার্ড করে ফেলে এবং ফাইব্রোস্ট করে ফেলে। পরবর্তীতে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়, যেটাকে আমরা আরেকটা অসুখ আমরা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে থাকি। এটা হচ্ছে। পাশাপাশি যারা স্মোক করেন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা কেউ যে কোনো মানুষ স্মোক করে একটা পার্ট জিনিসের জন্য, সেটা হচ্ছে নিকোটিন। আমরা এই জায়গাটাতে আবার একটু ফেরত আসছি, একজন দর্শক আছেন, তার কলটি নিচ্ছে। জি হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি আমজাদ হোসেন ধানমন্ডি থেকে বলছি। আমার বয়স 55, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, 80 কেজি ওজন। আমি 2020 সালে জুনে করোনা আক্রান্ত হয়ে প্রায় 25 দিন আইসিইউতে ছিলাম। এখন আমার প্রবলেমটা হচ্ছে, আমার ফুসফুস পুরোটা ক্লিয়ার না, 80% মতো ক্লিয়ার আছে শুনেছি। আমার অক্সিজেন, ব্লাড অক্সিজেন 93 থেকে 95 থাকে, এর উপরে ওঠে না। এই মুহূর্তে আমার সতর্কতামূলক কি করা উচিত? আমি প্রেশার ওষুধ খাই 2 বেলা। প্রেশার ওষুধ খান? আচ্ছা, তো ওনার আপনার অক্সিজেন স্যাচুরেশন 95-96 যদি থাকে, 95 ওঠে না, 95 হাই, 95 ইজ এনাফ ফর ইউ। 95 আমরা আমাদের 19 থাকতে হবে বা 97 থাকতে হবে। 95 যদি আপনার সবসময় থাকে, 94ও যদি থাকে, কোনো অসুবিধা নেই, আপনি ইউ ক্যান কন্টিনিউ ইউর নর্মাল লাইফ। এখন প্রয়োজন হলো আর যেন ডেটোরেট না করে, যেটুকু ডেটোরেশন হয়েছে সেই সময় আপনার কোভিডের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, উই আর সরি ফর দ্যাট। কিন্তু এখন নতুন করে যেন আপনার এই লাংসে আর ফার্দার কোন ক্ষতি হওয়ার সুযোগই দেবো না, আমরা সুযোগ দিতে চাই না। সেই জন্য আপনাকে এখন যেহেতু এখন আমরা কোভিডের সময় আসছে, আপনি অবশ্যই তো মাস্ক ব্যবহার করবেন, এক। দ্বিতীয় হচ্ছে আপনি ইয়ারলি ভ্যাকসিনেশন, যেটা বললাম ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং ওয়ান্স ইন লাইফ নিউমোনিয়া ভ্যাকসিন, এগুলো আপনি নেবেন এবং রেসপিরেটরি ইটিকেট মেনটেন করেন, যাতে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে আর কোনো ক্ষতি না হয়। তাহলে কিন্তু আপনি বাকি যেমন এই লাংসে যেটা আছে এটা দিয়ে চলে যায়, আপনি খুব বেশি বোধহয় ক্ষতি হয় না। এবং একটা কারো যদি 10-20% যদি কাজ না করে, 80% কাজ করে, আপনি এটা দিয়ে স্বাভাবিক জীবন চালিয়ে যেতে পারবেন। ওকে, আমি যেটা বলছিলাম যে আমরা দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। স্মোকিং যে নিয়ে, স্মোকিং এর ক্ষেত্রে আপনি দেখুন যে আমরা যেমন এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, স্মোকিং এর ক্ষেত্রেও আরেকটা জিনিস যে আমরা একটা মানুষ স্মোক করে শুধুমাত্র একটা উপাদানের জন্য, সেটা হচ্ছে নিকোটিন। সে সবাই জানে এটা, নিকোটিন তার শরীরে গেলে সে একটা ওয়েল বিইং করে, ইউফোরিক কন্ডিশন হয়। কিন্তু নিকোটিনটা আসে কোত্থেকে? নিকোটিনটা আসে একটা টোবাকো বার্নের মাধ্যমে। তো টোবাকো একটা স্মোকিং, একটা সিগারেটের মধ্যে ঢুকে আগুন দেওয়া হয়, সেখান থেকে টোবাকো বার্ন হয়, ওখান থেকে নিকোটিনটা দেয়। কিন্তু নিকোটিন একা যায় না, নিকোটিন যখন টোবাকো বার্ন হয়, একটা নিকোটিনের সাথে আরও 246 ভোলাটাইল ম্যাটেরিয়াল তৈরি হয়। 246টা ভোলাটাইল ম্যাটেরিয়াল টোবাকো বার্নের মাধ্যমে তৈরি হচ্ছে এবং সেগুলো তার রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যাচ্ছে। সে যদি নিকোটিনকে নিতে যে এত জিনিসগুলোকে ঢোকার অধিকার দিয়ে দিল, তখন এটা এক এক ধরনের ক্ষতি করে। শুধু লাং ক্যান্সারই না, বিভিন্ন ধরনের ক্যান্সার, বিভিন্ন ধরনের লিভার ডিজিজ, হার্ট ডিজিজ, সব কিছুর জন্য একটা বিশাল ভূমিকা পালন করে এই স্মোকিং। সো কেউ যদি, এই জন্যই আমরা যখন স্মোকিং টোটালি কুইট করে দেওয়া তো একদম তার জন্য অবধারিত। এবং অনেক ক্ষেত্রে আমরা কুইট করার পরে যদি তার প্রবলেম হয়, ইনিশিয়ালি সে যেমন নিকোটিন
সাপ্লিমেন্ট নিয়ে সে আস্তে আস্তে এটার ইয়েটা ওভারকাম করতে পারে, যেটার উইথড্রল ইফেক্টটা করতে পারে। এভাবে কিন্তু সে ধূমপানটাকে থেকে নিজেকে বিরত রাখতে পারে। এবং ধূমপান বিরত রাখা এবং আমাদের এনভায়রনমেন্টাল পলিউশনকে আমরা কন্ট্রোল করা, হয়তো জিরোতে নিয়ে আসা যাবে যতটুকু কন্ট্রোল করা, এই দুটো যদি করা হয় তাহলে ইটস গুড ফর সিটিজেন অ্যান্ড অল অফ ইয়ারওয়ে পেশেন্ট, বিশেষ করে অ্যাজমা সিওপিডি পেশেন্টদের জন্য এটা সবচেয়ে একটা ভালো কাজ হবে এবং শুভ জিনিস বয়ে নিয়ে আসবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা যেহেতু স্যার রেসপিরেটরি ট্র্যাক্টের বিষয়গুলো নিয়ে অনেকগুলো কথা বলছি এই জন্য যে আসলে করোনা কিন্তু প্রথমত আসলে রেসপিরেটরি ট্র্যাক্টরকেই ইনফেক্টেড করে এবং পরবর্তীতে দেখা যায় অন্যান্য সিস্টেমে যদি তার সিচুয়েশন আরও বেশি খারাপ হয় সেখানে যায়। তো এই জায়গা থেকে যদি একটু বলি যে আমরা যে আপনার কাছে যে রেসপিরেটরি আদার প্রবলেমগুলো নিয়ে আসে, যেমন টিউবারকুলোসিস বা এই ধরনের প্রবলেমগুলো, এই বিষয়টিতে কি আমাদের কখনো দেখেছি কিনা যে টিবি পেশেন্টেরও মানে করোনা হচ্ছে বা এটা হলে সিচুয়েশন আরও বেশি খারাপ হচ্ছে বা ওরসেন হচ্ছে, এরকম কোনো কিছু আছে কিনা? হবে, সেটা হলো যে টিউবারকুলোসিস তো একটা মানুষের শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, নট অনলি দ্য লাংস, বাট যে সমস্ত পেশেন্টের লাংসে ফুসফুসে টিউবারকুলোসিস হয়েছে এবং ফ্রেশ কেস উইথ ট্রিটমেন্ট গুড ফর 6 মান্থ একদম সেটা টোটাল কিওর হয়ে যায়, তেমন কোনো তার ইম্প্যাক্ট থাকে না। কিন্তু অনেক ক্ষেত্রেই এই টিবি পেশেন্টগুলোর বিশেষ করে একটা লোয়ার সোশ্যাল ইকোনমিক কন্ডিশন এবং মিডল ক্লাস যারা আছে তার ইনিশিয়ালি তো কেয়ার করেন না, পরবর্তীতে যখন টিবি ট্রিটমেন্ট শুরু করা হয় তার আগেই দেখা যায় লাংসের মধ্যে বেশ কিছু স্ক্যারিং এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্যাভিটেশন হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়, এগুলো ডেভেলপ করে এবং লাংসের পরবর্তী ট্রিটমেন্ট কমপ্লিট করার পরও এই পার্মানেন্ট ডিসএবিলিটিগুলো লাংসে থেকে যাচ্ছে। এই পেশেন্টটা এখন এটা নিয়ে সে ধুকে ধুকে আসতে লাইফ লিড করতেছে, কারণ ব্রঙ্কিয়েক্টাইটিস ডেভেলপ করেছে, ফাইব্রোসিস ডেভেলপ করেছে, তাদের প্লুরাল থিকেনিং ডেভেলপ করছে। হ্যাঁ, এই পেশেন্টগুলো স্বাভাবিকভাবে তার রেসপিরেটরি ইফোর্ট অনেক কম থাকে। এই রেসপিরেটরি ইফোর্ট কম নেওয়া পেশেন্টগুলো যখন আবার কোভিড হয়, কোভিড আক্রান্ত হয় তখন কোভিড সিভিয়ারিটি অনুযায়ী সেটা নির্ভর করবে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে এখন যে আমরা ওমিক্রন ভ্যারাইটি এবং পরবর্তী সাব ভ্যারিয়েন্টগুলো এগুলো দেখা যাচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টগুলো আছে, যেটা যেমন আমাদের একদম উপর থেকে শুরু করে যদি ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, হ্যাঁ, ট্র্যাকিয়াইটিস বা টনসিলাইটিস এগুলো লেভেলে চলে যাচ্ছে এবং ততদিনে বডিতে ইমিউন মেকানিজমে এটা তৈরি করে ফেলতেছে। কিন্তু যাদের অনেকে এখনও কিন্তু আছে মানুষ যারা আমরা পাই মাঝে মাঝে, আমি কিন্তু আমার প্রতিটা পেশেন্ট, যে পেশেন্ট আমরা ওপিডিতে দেখি, ইচ অ্যান্ড এভরি পেশেন্ট যে কারণে আসুক তাকে জিজ্ঞাসা করি তার কোভিড হিস্ট্রি এবং কোভিড ভ্যাকসিনেশন হিস্ট্রি, এই গত 2000-এর পর থেকে কী হয়েছে। এখনও আমরা পাই অনেক পেশেন্ট যারা কিন্তু ভ্যাকসিনই নেন নাই, সেটা এখন সে মোটিভেশনের কারণে হোক অথবা ইনঅ্যাভেলেবিলিটির কারণে নেন নাই, এই মানুষগুলো কিন্তু এখনও ভালনারেবল। তারা কিন্তু তাদের শরীরে করোনা ভাইরাস যদি সে ভ্যাকসিনও নেয় নাই, এমনকি হয়তো তার ইনফেকশনও হয়নি, তাহলে কিন্তু সে নন ইমিউন থেকে গেল পুরো। এই মানুষরা কিন্তু এই ভ্যাকসিন এখন যে ভ্যারিয়েন্টটা আসছে এই ভ্যারিয়েন্টে কিন্তু তাকে মারাত্মক ক্ষতি করতে পারে। সো দিস টাইপ অফ পিপুল আর মোর ভালনারেবল। কিন্তু যারা ভ্যাকসিন নিয়েছে অথবা কোনোভাবে কোভিড আক্রান্ত হয়েছে একাধিকবার দুবার, তাদের শরীরটা এই কোভিড ভাইরাসের যে জিনোম সিকোয়েন্স তাকে চিনেছে, তার এগেনস্টে তাদের অ্যান্টিবডি তৈরি আছে, ফলে ভাইরাসটা বডিতে ঢোকা মাত্রই তাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। কিন্তু ওই মানুষগুলো যাদের কথা বললাম, এছাড়াও যাদের ওই যেটা ইমিউনিটি কম, শরীরে ইমিউন মেকানিজম যদি তার ডিপ্রেস থাকে, তাহলে কিন্তু এই কোভিড ভ্যাকসিনেশন নিয়েও বা কোভিড আক্রান্ত হওয়ার পরও তার এইরকম অপটিমাম অ্যান্টিবডি তার শরীরে থাকবে না, সেই মানুষগুলো কিন্তু ভালনারেবল হবে এই নতুন ভাইরাসের কারণে। আমরা আর একটু জানবো, তার আগে একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ সুলাইমান। জি, বয়স 60। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমি অক্সিমাস ইনহেলার নিচ্ছি, আমার ডায়াবেটিস আছে, অক্সিমাস ইনহেলার ক্যাপসুল নিচ্ছি আর সালফিকা ইনহেলার নিচ্ছি, কিন্তু এখন মনোস্টেরয়েড না খাইলে মানে কথাই বলতে পারি না, সব বন্ধ হয়ে যায়। জি দর্শক, আমরা আপনার এই যে সিচুয়েশনটি, সেই সিচুয়েশনটির অ্যান্সারটা আমাদের আজকের ডক্টরের কাছ থেকে নিব। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিরতির পর এসে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। একজন দর্শক আমাদেরকে ফোন করেছিলেন যে তিনি ইনহেলার নিচ্ছেন এবং সেই সাথে দেখা যাচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের কথা বলেছেন, যে সেটা যদি না নেয় তাহলে তার সিচুয়েশন খারাপ হয়। এই বিষয়টিতে স্যার যদি কিছু বলতে চান যে কি আসলে করা উচিত তার। হ্যাঁ, দর্শক যে প্রশ্নটা করেছেন এটা খুব সুস্পষ্ট আমার কাছে, যে
উনি ইনহেলার ব্যবহার করেন এবং ইনহেলার ব্যবহার করার পর তার কন্ট্রোলে আসছে না, সেজন্য তাকে আবার মন্টেলিউকাস যেহেতু ওষুধ যেহেতু খেতে হচ্ছে, হয়তো এর সাথে আরও অন্য ওষুধ খেয়ে থাকতে পারে সে। এর মূল কারণই হচ্ছে তার ইনহেলার নেওয়া সঠিক হচ্ছে না। ইনহেলার উনি যেটা নিচ্ছেন, ইনহেলার দুটোই আছে, একটা হচ্ছে প্রিভেন্টার আর একটা হচ্ছে রিলিভার। দুটো ইনহেলার সম্ভবত তাকে প্রেসক্রাইব করা আছে। যেটা প্রিভেন্টার সেটা 2 পাব ইন দ্য মর্নিং, 2 পাব ইন দ্য নিতে হবে, আর যেটা রিলিভার সেটা SOS থাকবে। এটাই যে কোনো আমরা শ্বাসকষ্টের রোগগুলোতে দিয়ে থাকি। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা কি বলি যে ইনহেলার নেওয়ার টেকনিকটা তার ঠিক হচ্ছে না, এবং আমরা বিভিন্ন স্টাডিতে বিভিন্নভাবে আমরা প্রমাণিত করতে পারছি যে পেশেন্টগুলো যেগুলো নেয় মোস্ট অফ দ্য মেডিকেশনগুলো তার জিবায় পড়ে, দাঁতে পড়ে, গলায় পড়ে, এবং ইয়ারওয়েতে যেখানে যেতে হবে আমাদের ব্রঙ্কিওলে সেখানে পড়ছে না। এবং যে পেশেন্ট নিচ্ছে উনি নিজেও বোঝেন না এই ব্যাপারটা যে যাচ্ছে না, এবং যে ডক্টর লিখছে সে হয়তো মুখে জিজ্ঞাসা করছে ইনহেলার নিচ্ছেন, হ্যাঁ ইনহেলার তো নিচ্ছে, সে যে ইনহেলার লিখেছে সেটাই নিচ্ছে, কিন্তু নেওয়ার টেকনিকে তার ভুল। একটা ট্যাবলেট পানি দিয়ে খাবে, এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। একটা কেউ ক্যাপসুল খাক, একটা সিরাপ খাক, বা একটা সাপোজিটরি দিক বা ইঞ্জেকশন দিক, এখানে কোনোভাবে এগুলোতে ভুল হওয়ার সুযোগ নাই, এগুলো আমাদের সিস্টেমে চলে যায়। কিন্তু ইনহেলার মাত্রই যখন একটা কেউ একটা মাউথপিসটা একটা মুখের মধ্যে ঢুকে প্রেস করে, খুব দ্রুতবেগে ওষুধগুলো বের হয়, পুরো আমাদের টাং পুরো এটা একটা সোর্ড হয়ে যায়, এবং পরে এর তো ইফেক্টগুলো থেকে সম্পূর্ণ সে বঞ্চিত। 95% বা আরও বেশি ওষুধগুলো মুখে ডিপোজিট হয়ে যায়, হয়তো 5% বা তারও লেস, এটা আমাদের শ্বাসনালীতে যাচ্ছে ব্রিদিং ইফোর্টের কারণে অথবা হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশনের অভাবের কারণে। এবং পরে সাইড ইফেক্টগুলো অনেক ক্ষেত্রে তার মুখে ঘা বা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, খাওয়ার রুচি নষ্ট হয়ে যাচ্ছে, ভোকাল কর্ড ডিপ্রেসড হচ্ছে এবং ভয়েস ডিপ্রেস হচ্ছে, এবং এটা হচ্ছে স্টেরয়েডগুলোর কারণে। আর সালবিউটামল জাতীয় ওষুধগুলোর কারণে, ব্রঙ্কোডাইলেটর এগুলোর কারণে তার হ্যান্ড ট্রেমর হচ্ছে, হ্যাঁ, পালপিটেশন হচ্ছে। এই সাইড ইফেক্টগুলো সে ভোগ করতেছে, কিন্তু সে দিনের পর দিন 1 বছর 2 বছর 5 বছর 25 বছর ধরে একজন মানুষ ইনহেলার নিচ্ছে, 25 বছরই সে ভুল, একদম কোনো ওষুধই তার শ্বাসনালীতে যায় নাই। এটাই কঠিন বাস্তবতা সারা পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ। কারণ এটা দেখানোর ব্যাপারটা নিয়ে সব জায়গায় একই প্রবলেম। এবং এটা যদি প্রত্যেকটা পেশেন্ট ইনহেলার সঠিকভাবে নিতে পারে, তাহলে ইনহেলার ব্যবহারের প্রয়োজনীয়তা কমে যায়, টোটাল সেল কমে যায়, ডক্টরের চেম্বারে ভিজিট কমে যাবে, সব পেশেন্টের মধ্যে স্বাধীনভাবে জীবনযাপন করবে। এই একটা ব্যাপারটাই সব কিছুকে পাল্টা দিতে পারে। সো আমরা ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং যে আমাদের দর্শক করেছেন, আমি ওনাকে হ্যাঁ রিকোয়েস্ট করবো, আপনি যেখান থেকে দেন আপনি ইনহেলার নেওয়াটা রাইট ওয়ে নেবেন, এটা দেখবেন আপনি সব চেঞ্জ করে দেবেন। সেটাই এটা বলছিলাম যে আমরা কিন্তু আর্লিয়ার এপিসোডগুলোতে অনেক বিগত পর্বগুলোতে এই নিয়ে বারবার কথা বলছি যে ইনহেলার যখন আসলে নাও হচ্ছে, প্রপারলি নাও হচ্ছে না, দেখা যাচ্ছে যে 100%-এর মধ্যে দেখা যাচ্ছে 20%-ই আসলে আমরা কিন্তু যাচ্ছে, আর বাকি 80%-ই আমাদের বিভিন্ন জায়গায় ওষুধটা লেগে যাচ্ছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেখান থেকে অন্য ইনফেকশন সাইড ইফেক্ট হচ্ছে। তো আমরা যদি একটু আসি যে এই যেহেতু করোনা আমাদের আজকের বিষয়টিতে একটা গুরুত্বপূর্ণ পার্টে রয়েছে, যে আগে করোনা হয়েছিল, এখন আবার হয়েছে দ্বিতীয়বার, সেক্ষেত্রে কি তার আরো বেশি খারাপ অবস্থা হওয়ার সম্ভাবনা আছে কিনা? এবং সেই সাথে অনেক সময় করোনার পর কিন্তু আমরা শুনেছিলাম টার্মটি লাং ফাইব্রোসিস, যে লাংয়ের ক্যাপাসিটিটা কমে যাওয়া, বা এটা এই ধরনের সিচুয়েশন কি আপনারা পেয়েছেন কিনা আপনি আপনার প্র্যাকটিসে? ইয়েস, তা তো বটেই। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট তো দুইটা পার্ট, আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আমাদের নোজ বা মাউথ যেখান থেকে আমরা যদি শুরু করি, মুখ দিয়ে শ্বাস নেই বা নাক দিয়ে শ্বাস নেই, এখান থেকে শুরুটা হলো। তারপরে আমাদের যেমন আমরা ভোকাল কর্ডের পর থেকে আমরা নিচের দিকে আমরা চলে যাই ট্রাকিয়া লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং তার উপরের অংশে আমরা ফ্যারিংস, ল্যারিংস, আমাদের টনসিল এরিয়াগুলোতে আছে। সো একটা অর্গানিজম যখন এগুলোতে ঢুকে যায়, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে অবস্থান করে, তখনই যদি তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এবং সে ওটাকে ডিস্ট্রয় করে ফেলে, তাহলে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্রাকিয়া অ্যান্ড লোয়ার দিকে যেমন ব্রঙ্কিওল এবং লাংস, এখানে তেমন কোনো ক্ষতি হলো না। কিন্তু আমরা আগেই যেটা দেখেছি যে নভেল করোনা ভাইরাস যখন আসছে, তখন তো আমাদের বডির ইমিউন সিস্টেমে এটাকে চিনত না। ফলে একটা ভাইরাস যদি একটা মানুষের ঢুকে যেত, তাহলে এটার মোস্ট অফ দ্য ক্ষেত্রে যাদের খুব স্ট্রং ইমিউনিটি, ইয়াং পপুলেশন, তাদের হয়তো অনেকে এটা ফাইট করে আস্তে আস্তে এটা কয়েকদিন মধ্যে এটা ঠিক হয়ে যেত। কিন্তু অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা পেয়েছি তখন তাদের লাংসে নিউমোনিয়া ডেভেলপ, যেটা হলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যখনই যায় তখন এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অথবা আমরা আরেকটু সিভিয়ার হলো যেটাকে আমরা নিউমোনিয়া বা কনসলিডেশন বলি। এটা তো অনেক পেশেন্টের হয়েছে যাদের কোভিড নিউমোনিয়া হয়েছে,
এবং কোভিড নিউমোনিয়ার কারণে যাদেরকে হসপিটালাইজড হতে হয়েছে, আমরা যখন এখন প্রতিটা পেশেন্টের যেমন কোভিড হিস্ট্রি নেই, কোথায় ছিলেন, হসপিটালে না বাসায় যারা ছিল সে সময় তারা অল্পর মধ্যে দিয়ে পার হয়ে গেছে, তাদের ইমিউনিটি তৈরি হয়ে গেছে এবং হয়তো অ্যান্টিভাইরাল খাওয়ার পরে আস্তে ভালো হয়েছে, তাদের তেমন কোনো ইফেক্টই হয় না। তো যে পেশেন্টগুলো হসপিটালে ভর্তি ছিল সেই সময় তারা অনেক ক্ষেত্রে একাধিকবার ভর্তি হয়েছে, বাসায় যাওয়ার সে ভর্তি হয়েছে এবং ভর্তি একটা অংশ হতে তাকে আইসিইউতে থাকতে হয়েছে, তাকে হাই ফ্লো অক্সিজেন নেজাল অক্সিজেন নিতে হয়েছে এবং অন্যান্য অনেক ওষুধ তাদেরকে দিতে হয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি। এই পেশেন্টগুলো পরে একটা পর্যায়ে ফাইট করে তারা বের হয়ে আসছে, এসে এখন স্বাভাবিক জীবন হয়তো করতেছে বা নিয়ার নর্মাল। এই পেশেন্টগুলোকে যখন আমরা স্ট্রাকচার ইভ্যালুয়েশন করতে গেছি HRCT করে এবং লাং ফাংশন টেস্ট করতে, তখনই বুঝতে পারছি যে তাদের লাংসের একটা ব্যাপক অংশের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং HRCT হাই রেজলিউশন সিটি স্ক্যান করলে খুব ক্লিয়ার হয়ে যায় তার ফাইব্রোসিসগুলো, এবং ফাইব্রোসিসের মাত্রা এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম। যে পেশেন্টগুলো আইসিইউতে ছিল মেকানিক্যাল ভেন্টিলেশনে, সেখানে তো অনেক পেশেন্ট তো আমরা জানি যে মারা গেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, এবং যে পেশেন্টগুলো মেকানিক্যাল ভেন্টিলেশন অথবা হাই ফ্লো থেকে সার্ভাইভ করে আসতে বের হয়ে আসছে পরবর্তীতে এবং এখন পর্যন্ত অ্যালাইভ তারা কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেকে খুব কষ্ট করে জীবনযাপন করছে, তাদের হাঁটতে গেলে সিঁড়িতে উঠতে গেলে তার শ্বাসকষ্ট হচ্ছে ডিউ টু লাং ফাইব্রোসিস। এই সিচুয়েশনগুলোর জন্য আসলে কিন্তু আমাদের আগের থেকে আসলে প্রিপেয়ার থাকা উচিত। এবং আমরা যদি স্যার আপনাকে একটু বলি যে এই যে সার্বিক সিচুয়েশনটা থেকে আমরা যদি নিজেদের ইমিউনিটিটাকে আরেকটু বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা লাইফস্টাইল থেকে শুরু করে খাবার দাবারের কোনো ভূমিকা এখানে আছে কিনা, বা নিউট্রিশনাল ইন্টারভেনশনের আসলে কি ভূমিকা আছে এখানে? অফকোর্স, যেটা হলো যে আমাদের কোথায় তো হলো যে আমাদের ইমিউনিটি বাড়াতে হবে এবং মানুষের আল্লাহ তাআলা যথেষ্ট ইমিউনিটি দিয়ে তাকে জন্ম দেয় এবং এই ইমিউনিটিগুলো আছে বলেই আমরা এই প্রকৃতিতে এই সময় সব কিছুর সাথে ফাইট করে আমরা বেঁচে আছি। একটা প্রাণী যে বিড়াল, সে তার ইমিউনিটি ওটা ডিফারেন্ট, কারণ সে এত মানে আনহাইজেনিক জিনিসপত্র খাচ্ছে, কিন্তু তারপরে সে বেঁচে আছে, কারণ তাকে সেভাবে আল্লাহ তাআলা তাকে সেরকম দিয়ে দিয়েছে। আমরা কিন্তু অনেক কিছুই ক্লিয়ার এবং আমরা ফ্রেশ এবং জিনিসগুলোকে আমরা চুজ করে পছন্দ করি। কাজে এই জিনিসগুলো খাওয়ার পরও বা এই জিনিসগুলো কনজিউম করার পরেও বা আমরা এই পরিবেশে বসবাস করার পরেও আমরা ঠিক আছে, আমাদের সেইভাবে ইমিউনিটিটাকে অ্যাডজাস্ট করে তৈরি করে দেওয়া হয়েছে। এই ইমিউনিটি আবার ডিফার করে, অনেকে ইমিউনি ডিফিসিয়েন্সি থাকে গঠনগতভাবে, জন্মগতভাবে অনেকে ইমিউনি ডিফিসিয়েন্সি থাকে, বাট মোস্ট অফ দ্য পেশেন্টের নর্মাল ইমিউন সিস্টেম নিয়ে জন্ম নেয় এবং কিছু একটা পেশেন্টের ইমিউনি ডিফিসিয়েন্সি থাকে। আবার অনেকে পরবর্তীতে কিছু অসুখের কারণে ইমিউনো সাপ্রেসড হয়ে যায়, বিশেষ করে HIV যদি কারো হয় তাহলে তা অফকোর্স ইমিউনো ডিফিসিয়েন্সি হবে। এছাড়া যাদের একাধিকবার এরকম TB বা নিউমোনিয়া এগুলো হয়েছে, তারপরে যাদের ডায়াবেটিস আছে, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, যাদের ম্যালিগনেন্সির জন্য তার কেমোথেরাপি পেয়েছে, এই পেশেন্টগুলো তাদের কিন্তু ইমিউন সিস্টেম অনেকটা ডিপ্রেসড, কারণ এরা মোর ভালনারেবল এবং তাদের ছোটখাটো ইনফেকশন অনেক বড় আকারে তার দেখা যেতে পারে। সেক্ষেত্রে স্যার খাবার দাবার এবং সেই সাথে যদি কোন ধরনের কোনো মানে আমাদের হাইজিন মেনটেন করতে হবে, যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে আছি। জি, আমাদের যেমন স্বাভাবিকভাবে আমাদের ইমিউনিটির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন। সো আমরা কার্বোহাইড্রেটটাকে একটা অপটিমাম খেয়ে প্রোটিনটাকে আমরা বাড়াতে পারি এবং যেমন আমরা ফিশ জাতীয় জিনিস যদি ফিশ অয়েল, এবং এটা আমাদেরকে করবে। পাশাপাশি জিঙ্ক একটা আমরা মলিকিউল যেটা বলে মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন A মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন C, এই জিনিসগুলো আমাদের ইমিউনিটি বাড়াতে অনেকটা হেল্প করবে। সো আমরা এই পেশেন্টগুলোকে আমরা জিঙ্ক, ভিটামিন A, ভিটামিন C এগুলো অ্যাড করতে পারি, হাই প্রোটিন ডায়েট খেতে পারে, এইগুলো, এবং আমরা তাদেরকে ইমিউন ভ্যাকসিনেশন যেগুলো এটা দিতে পারি। এইগুলো হলে আমরা তাকে হেল্প করতে পারবো ফার্দার ইনফেকশন প্রিভেনশনের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে স্যার আমরা যে মাস্ক পরার ব্যাপারটা এবং জনসম্মুখে হাঁচি দেওয়ার বিষয়টা, এই সময়টাতে আসলে একটু অ্যাভয়েড করা কি উচিত? এখন কারণ এল্ডারলি পিপল অনেকেই এখন যারা যে ধর্মে আছে তারা তাদের উপাসনালয়ে যায়, যারা আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মোস্ট অফ দ্য পিপল এখন হয়তো এল্ডারলি পিপল মসজিদে যাচ্ছে, বিশেষ করে ফ্রাইডে তো একটা বিশাল আমাদের একটা ন্যাচারালি আমাদের একটা পায়েস ডে, এই দিনে আমরা যাই, এবং অন্যান্য যে পাবলিক গ্যাদারিং যেখানে যাবে এইগুলো মোর ভালনারেবল। এবং অনেকে হজ থেকে আসছে বা উমরা করে আসতেছে, তাদের সাথে একটা গেট টুগেদার হচ্ছে, কোলাকুলি হচ্ছে, এই সময়গুলো কিন্তু ভালনারেবল। এই অবস্থাগুলোকে প্রিভেন্ট করতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এই সময়গুলো বিশেষ করে, তাহলে অনেকটা আমরা করবো। আর অনেকে দেখা যাবে বাসায় অসুস্থ বাবা মা আছে, বাসা থেকে বের হচ্ছে না, কিন্তু তাকে বাইরে থেকে বিদেশ থেকে ছেলেমেয়েরা আসলো বা আত্মীয় স্বজন আসলো, তাকে দেখতে আসে, দেখে আসার সময় উনি একটা ইনফেকশন তার মধ্যে ছড়াতে যায়, পরবর্তীতে তার কঠিন অবস্থা হয়ে যায়। সেই জন্য এনারা যারা তাকে দেখতে আসবে তারা যেন মাস্ক এবং হ্যান্ড হাইজিন করে তার কাছে যায়। আচ্ছা, আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছে, আমাদের আজকের বিষয়টি যেহেতু আমরা রেখেছিলাম যে করোনা সতর্কতা এবং সেই সাথে ফুসফুসের সুরক্ষা কি করণীয়, যদি শেষ কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা আমাদের ফুসফুসকে সুরক্ষা দিলে আমাদের জীবনটা সুন্দর হবে। কাজে আমরা ফুসফুসকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে আর যে আলোচনাগুলো করলাম, সেটা হলো আমাদের অবশ্যই আমাদের এনাফ
প্রোটিন জাতীয় জিনিস খাওয়া, মাইক্রোনিউট্রিয়েন্ট খাওয়া, আমরা ভ্যাকসিনেশন নেওয়া এবং আমাদের ইয়ারওয়েতে যেন অন্য অর্গানিজমগুলো সহজে ঢুকতে পারে সেটা আমরা প্রিভেন্ট করব। তাহলে আমাদের শ্বাসনালীকে আমরা সুস্থ রাখতে পারবো এবং শ্বাসনালী সুস্থ থাকলেই আমাদের শরীরের সবগুলো অর্গান অক্সিজেন পাবে। অক্সিজেন ছাড়া কেউই বাঁচতে পারবে না, কোনো অর্গানই সবগুলো অর্গান ড্যামেজ হয়ে যাবে। তাই আমাদেরকে অক্সিজেন সাপ্লাইটা আনইন্টারাপ্টেড রাখার জন্য আমাদের ফুসফুসকে সতেজ রাখা, সুন্দর রাখা আমাদের সকলের কর্তব্য। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে শ্রুতে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি আজকে আমরা করোনা সতর্কতার বিষয় নিয়ে অনেকগুলো কথা বললাম। এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই, আপনার সতর্কতাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগেও কিন্তু দেখেছি যে করোনাতে আসলে ভীতিকর অবস্থা আছে আপনার সতর্কতা, এবং আপনার সাথে আপনার পরিবারের সবাই মিলে একসাথে সতর্কতা অবলম্বন করাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। দর্শক যারা আমাদের সাথে ছিলেন আশা করি অনেক কিছু জানতে পেরেছেন, এবং যারা ছিলেন না তার লিঙ্কে জয়েন করে আবার প্রোগ্রামটি দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আশা করি আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।